28 থেকে আজকে সলিউশন করাবো। 28 থেকে দেখ পরপর। 28 প্রশ্নটা কি বলেছে? 28 প্রশ্নটা আমাকে বলেছে যে হাইড্রোজেন পরমাণুর 2s কক্ষকের শক্তি লিথিয়াম পরমাণুর 2s কক্ষকের শক্তির তুলনায় বেশি, এটা ঠিক না ভুল? এই প্রশ্নটা আমাকে করেছে যে হাইড্রোজেন পরমাণুর 2s কক্ষকের শক্তি লিথিয়ামের 2s কক্ষকের শক্তির থেকে বেশি না কম। দেখ এবার আমি যদি বলি, ধর এটা একটা নিউক্লিয়াস, এর বাইরে এখানে একটা কক্ষপথ আছে, সেটা হচ্ছে 2s। এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের তলায় হচ্ছে লিথিয়াম আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম পরপর আছে। তাহলে যার জেড বেশি হবে, মানে ধর হাইড্রোজেনের জেড এর মান কত, তুই বলবি হাইড্রোজেনের জেড এর মান হচ্ছে 1, হাইড্রোজেনের জেড এর মান 1। আর লিথিয়ামের জেড এর মান কত? লিথিয়ামের জেড এর মান হচ্ছে 3, হাইড্রোজেনের জেড এর মান হচ্ছে 1, হাইড্রোজেনের জেড হচ্ছে 1 আমার, আর লিথিয়ামের কত? লিথিয়ামের জেড এর মান হচ্ছে 3। এবার তোকে যদি আমি প্রশ্ন করি, তাহলে কার ইলেকট্রনের প্রতি, মানে ওই যে 2s এ যে ইলেকট্রনটা আছে, সেই 2s অরবিটালে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কার বেশি? তা ডেফিনেটলি উত্তর হবে লিথিয়াম। লিথিয়ামের যেহেতু জেড এর মানটা বেশি, তাহলে লিথিয়ামের 2s অরবিটালের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেশি। এবার নিউক্লিয়াসের আকর্ষণ বল যদি বেশি হয়, নিউক্লিয়াসের আকর্ষণ বল যদি বেশি হয়, তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের অধিক মাত্রায় আকর্ষিত হবে, মানে ইলেকট্রনটা নিউক্লিয়াস দিয়ে বাইন্ড হয়ে যাবে। এর ফলে ওই ইলেকট্রনটা আর সহজে বেরোতে পারবে না। তার মানে ওর ওই অরবিটালে স্টেবল হয়ে যাবে, তার মানে তার স্টেবিলিটিটা তত বেশি হবে। আর স্টেবিলিটি বেশি মানে, ঠিক আছে, স্টেবিলিটি বেশি মানে ওর শক্তিটা কম। স্টেবিলিটি যার যত বেশি হবে তার শক্তি তত কম হবে। তাহলে একটা জিনিস মাথায় রাখবি, জেড বৃদ্ধির সাথে কোনো একটা অরবিটালের শক্তি কিন্তু কমে যায়। জেড যত বাড়বে অরবিটালের এনার্জি কি হবে? কমে যাবে। অরবিটালের এনার্জি এর কিন্তু ডিক্রিজ হয়ে যাবে, মানে ডাউন হবে। তাহলে এখানে প্রশ্ন কি করেছে? এখানে প্রশ্নতে আমাকে বলেছে যে হাইড্রোজেন পরমাণুর 2s কক্ষ মানে কক্ষকের শক্তি লিথিয়াম পরমাণুর 2s কক্ষকের শক্তির তুলনায় বেশি। তাহলে লিথিয়ামের তো জেড এর মান বেশি, লিথিয়ামের জেড এর মান বেশি মানে লিথিয়ামের শক্তিটা কম, তাহলে হাইড্রোজেনের শক্তির মান বেশি, এটা ঠিক আছে। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে একই উপকক্ষের শক্তিগুলি হ্রাস পায়। জেড এর মান যদি বাড়ে তাহলে অরবিটাল এনার্জি কি হয়? ডাউন হয়। তাহলে আনসার ঠিক আছে, তার মানে এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, মানে এ আনসার আসবে। একটি ইলেকট্রনের ভর যদি দ্বিগুণ করা হয় তবে রিডবার্গ ধ্রুবকের মান কি হবে? আচ্ছা, রিডবার্গ কনস্ট্যান্ট বা রিডবার্গ ধ্রুবকে কি আমার এম এক্সপ্রেশনটা ছিল, এম এর এক্সপ্রেশনটা কি ছিল সেটা আমাকে জানতে হবে, যে রিডবার্গ কনস্ট্যান্টের ওখানে এম। রিডবার্গ কনস্ট্যান্ট আর সমান কি পড়েছি? রিডবার্গ কনস্ট্যান্ট আর সমান পড়েছি 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, 2 পাই স্কয়ার এম জে স্কয়ার টু দি পাওয়ার 4 বাই সিএইচ কিউ। এটা ছিল রিডবার্গ কনস্ট্যান্টের মান। তার মানে আমি যদি এম এর মান, এই যে এম এর আর এর মান বাড়বে, যদি এম এর মান বাড়ে, কারণ আর এর সাথে এম হচ্ছে সমানুপাতিক। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, বলছে যে একটি ইলেকট্রনের ভর যদি দ্বিগুণ করা হয় তাহলে রিডবার্গ ধ্রুবকের মানের কি পরিবর্তন হবে? তার মানে একটা ইলেকট্রনের ভর যদি দ্বিগুণ করা হয় তাহলে রিডবার্গ ধ্রুবকের মানও কিন্তু দ্বিগুণ হবে। তাহলে আনসার কি হবে? দ্বিগুণ। কারণ রিডবার্গ ধ্রুবকে এখানে ইলেকট্রনের ভরটা আছে, এমটা আছে, তো এম এর মান যদি আমি দ্বিগুণ করি তাহলে রিডবার্গ কনস্ট্যান্টের মানও কি হবে? দ্বিগুণ হবে। ঠিক আছে, এটা বুঝতে পারছিস না পারিসনি বল? 29 এর প্রশ্নটা আলোচনা করলাম, 29। তাহলে 29 এর আনসার হচ্ছে বি। কিছু এটা নিয়ে কোনো ডাউট আছে? রিডবার্গ কনস্ট্যান্টের আগে রিডবার্গের এক্সপ্রেশনটা জানতে হবে, 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই সিএইচ কিউ, এটা হচ্ছে রিডবার্গ তোর হচ্ছে ধ্রুবকের এক্সপ্রেশন। এবার এখানে দেখ এম এর সাথে আর এর সমানুপাতিক সম্পর্ক, মানে এম যদি বাড়ে তাহলে আরো বাড়বে। তাহলে রিডবার্গ কনস্ট্যান্ট এম এর মান দ্বিগুণ করলে রিডবার্গ কনস্ট্যান্টের মান দ্বিগুণ হবে, এম এর মান 3 গুণ করলে রিডবার্গ কনস্ট্যান্টের মান 3 গুণ হবে। তোরা বোর্ডটা দেখতে পাচ্ছিস তো? বোর্ড দেখা যাচ্ছে তোরে? ঠিক আছে, এটা গেল আনসার। তোরা কিন্তু খাতায় লিখে নিবি সঙ্গে সঙ্গে। পরেরটা দেখ, বলছে যখন উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কণা বিকিরণ করে তখন ভূমিস্তরে ফিরে আসে, তখন ওই উত্তেজিত স্তরে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত? বলছে কোনো একটা শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল উত্তেজিত অবস্থায়, কত নম্বর কক্ষপথে ছিল সেটা আমার জানা নেই, কত নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ছিল সেটা আমার জানা নেই, কিন্তু যখন ইলেকট্রনটা নেমে আসছে তখন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কণা বিকিরণ করছে। তাহলে বলছে যে মানটা কত হবে? ঠিক আছে, তাহলে মানটা আমাকে কত হবে এটা আমাকে বার করতে বলছে, যে এখানে ল্যামডার মানটা মানে n2 এর মানটা কত হবে, মানে কত নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রনটা নেমে আসছে সেই মানটা আমাকে বার করতে বলেছে। তো এটা আমি কিভাবে বার করবো? তো আমি এখানে একটা পেজ নিয়ে নিচ্ছি, আমাকে বলেছে যে উত্তেজিত অবস্থা, আমি এখানেই করে দিতে পারবো, কোনো সমস্যা নেই।
একটা ইলেকট্রন উত্তেজিত অবস্থা থেকে আমি ধরছি ইলেকট্রনটা n2 কক্ষপথ থেকে নামছে। কোথা থেকে নামছে ইলেকট্রনটা নামছে আমার n2 কক্ষপথ থেকে, ঠিক আছে। ইলেকট্রনটা নামছে n2 থেকে, n2 থেকে কোথায় নেমে আসছে, n1 এ নেমে আসছে। n2 থেকে n1 এ নেমে আসছে। এবার এই ইলেকট্রনটা n2 থেকে n1 এ নামার সময় সে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকিরণ করছে। তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলা পড়েছি 1/λ = r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এবার এখানে জেড হাইড্রোজেন পরমাণু জেড এর মান কত, হাইড্রোজেন পরমাণু জেড এর মান হচ্ছে 1, তাহলে এখানে 1 এর স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আসছে 1/λ = r ইন্টু 1/n1। ভূমি স্তরে নেমে আসছে মানে n1 এর মান 1 আর n2 এর মানটা আমার জানা নেই। এই n2 এর মানটাই আমাকে বার করতে বলেছে অঙ্কে। অঙ্কে আমাকে কার মান বার করতে বলেছে, অঙ্কে আমাকে n2 এর মান বার করতে বলেছে। হ্যাঁ, অঙ্কে আমাকে n2 এর মানটা বার করতে বলেছে। তো সেটা কিভাবে ক্যালকুলেশন হবে, n2 এর মানটা কিভাবে ক্যালকুলেশন হবে, তাহলে দেখ 1/λ = এখানে আসছে r ইন্টু 1 মাইনাস 1/n2 তার হচ্ছে স্কোয়ার, এটা হয়ে গেল। আচ্ছা, এবার এই rটাকে এই ল্যামডার সঙ্গে গুণ করে দেয়, তাহলে কত আসছে 1/λ r = 1 মাইনাস 1/n2 তার স্কোয়ার চলে আসছে। তাহলে এবার এইটাকে দিকে নিয়ে যা আর 1/λটাকে দিকে নিয়ে আয়, তাহলে 1/n2 তার স্কোয়ার = 1 মাইনাস 1/λ r। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি 1/n2 তার স্কোয়ার = λ r মাইনাস 1/λ r। এটাকে উল্টে নে, তাহলে n2 = কি আসবে, n2 আসবে λ r ডিভাইডেড বাই λ r মাইনাস 1, ঠিক আছে, এটা আসবে। আর n2 এর স্কোয়ার তুলে দিয়েছি, তাহলে এখানে কি আসবে, রুট। তাহলে রুটের মধ্যে λ r বাই λ r মাইনাস 1, মানে আনসার কি আসবে, সি আনসার আসবে। আনসার কি আসবে, আনসার আসবে সি। পরের কোশ্চেনটা কি বলেছে দেখ, পরের কোশ্চেনটা পরের কোশ্চেন আমাকে বলেছে যে নিম্নোক্ত কোন, পরের কোশ্চেন এই যে আছে দেখ, নিম্নোক্ত 31 নিম্নোক্ত কোনটি সর্বাধিক শক্তির আলোক কণা বা ফোটন হবে। এখানে প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, তারপর একটা কম্পাঙ্ক বলে দিয়েছে, তারপর একটা তরঙ্গ সংখ্যা বলে দিয়েছে, তারপর একটা ডাইরেক্ট এনার্জি বলে দিয়েছে। তোকে প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে সলিউশনটা করতে হবে। আমাকে এখানে কি কি বলেছে, আমাকে বলে দিয়েছে ল্যামডা = 300 ন্যানোমিটার, মানে প্রথমে আমাকে ল্যামডা বলে দিয়েছে, ল্যামডা = কত বলে দিয়েছে, 300 ন্যানোমিটার। তাহলে ল্যামডার মান আমাকে বলে দিয়েছে 300 ন্যানোমিটার, তাহলে আমি বসালাম ল্যামডা = 300 ন্যানোমিটার। যেহেতু এটাও জুলে দিয়েছে, প্রত্যেকটা আমরা জুলে বার করার চেষ্টা করব। জুলে বার করার জন্য আমাকে ল্যামডার মানটাকে এসআই এককে বসাতে হবে, তাহলে 300 × 10⁻⁹ মিটার, এটা ল্যামডার মান এলো। এবার আমরা যদি এর এনার্জি বার করি, কোনো একটা ফোটনের এনার্জি হচ্ছে ই সমান, আমরা পড়েছি এইচ নিউ, ই সমান এইচ নিউ, এইচ ইন্টু নিউ সমান কি গো, c/λ। তাহলে এইচ এর মান 6.6 × 10⁻⁻34 ইন্টু সি এর মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ল্যামডার মান হচ্ছে 300 × 10⁻⁻19, এই সরি 19 কেন বলছি, 10⁻⁹ 10⁻⁹। তাহলে ওভারঅল এটা আনসার কত আসছে দেখো, এখানে তোমার 3 দিয়ে এটাকে যদি আমি কাটি, 3 দিয়ে কাটলে এটা আসছে 300, মানে নিচে 100 এলো, 100 দুটো শূন্য আর এখানে 8টা শূন্য কেটে এখানে 10⁻6 পড়ে রইলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার আসছে 6.6 × 10⁻⁻34, হ্যাঁ 34 × 10⁻⁹ উপরে উঠলে +9, আর ওখানে +6 অলরেডি উপরে ছিল, +9 আছে 15। তাহলে এখানে তোমার ওভারঅল আসছে 6.6 × 10⁻, এখানে ধরো 39 আর এখানে 15,
39 আর যদি 15 করি তাহলে এটা 19 আসবে, -19 জুল। এটা আসছে তো? এটা তোমাদের কত এলো, বলো। আমার তো আসছে প্রথমের অপশনটায় 6.6 ইন্টু 10⁻⁻19 জুল, এটা আসছে প্রথম, মানে এইটার শক্তিটা কত আসছে, এইটার শক্তি আসছে আমার, এইটার শক্তিটা আসছে আমার কত, এটা আসছে 6.6 ইন্টু 10⁻⁻19 জুল, এটা আসছে। তারপরটা আমি কম্পাঙ্কটা বলে দিয়েছে, কম্পাঙ্ক বলে দিলে শক্তি বার করার কোনো চাপ নেই। ঠিক আছে, কম্পাঙ্ক আমাকে বলে দিয়েছে, কম্পাঙ্ক বলে দিলে আমার শক্তি ক্যালকুলেশন করাটা কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ধরো আমাকে বলেছে ই সমান হচ্ছে এই, তোমাকে নিউটা বলে দিয়েছে, কম্পাঙ্কটা ডাইরেক্ট বলে দিয়েছে, তাহলে কম্পাঙ্কের মান যদি আমাকে বলে দেয় তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলা বসাবো এইচ ইন্টু নিউ। এইচ এর জায়গায় 6.6 ইন্টু 10⁻⁻34 ইন্টু তোমার কম্পাঙ্ক বলে দিয়েছে 3 ইন্টু 10⁻8, 10⁻8, তার মানে আসছে কত, 3 4 8, হাতে রইলো 1, 3 4 টাকে 19, 19.8 ইন্টু 10⁻8 আর 6 14, মানে -26, মাইনাস কত আসছে 26, তাহলে এত জুল আসছে, ঠিক আছে, -26। তাহলে এইটার এটার কত আনসার আসছে, মানে এইটার শক্তি কত এলো, এইটার শক্তি কত এলো, কম্পাঙ্ক বলে দিলে শক্তি তুমি এইভাবে বার করতে পারবে। তাহলে এটা তোমার আসছে 1.98 ইন্টু 10⁻⁻25 জুল। আচ্ছা, এটা আমাকে তরঙ্গ সংখ্যা বলে দেওয়া আছে, নিউ বার মানে তরঙ্গ সংখ্যাটা বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা ইয়েটা বার করে নেবো, তোমার এনার্জিটা ক্যালকুলেশন করে নেবো, ঠিক আছে। তো দেখে নাও, তরঙ্গ সংখ্যা আমাকে বলে দিয়েছে, তরঙ্গ সংখ্যা বলে দিয়েছে, তাহলে আমরা ডাইরেক্টলি এনার্জি বার করে নেবো, ইকুয়াল টু এইচ নিউ, এইচ ইন্টু নিউ, নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, তাহলে আমি এখানে বসাতে পারি এইচ ইন্টু সি ইন্টু 1/λ, 1/λ সমান নিউ বার, তাহলে এইচ ইন্টু সি নিউ বার, এটা আসছে। তাহলে এবার এখানটা যদি আমি করি, এইচ এর জায়গায় 6.6 বসাবো ইন্টু 10⁻⁻34, সি এর জায়গায় কত বসাবো 3 ইন্টু 10⁻8, ল্যামডার জায়গায় বসাবো কি 1/λ, মানে এটা লেখা আছে দেখো 30 সেন্টিমিটার ইনভার্স করা আছে। তো এটা আমি যদি মিটার নিয়ে যেতে যাই তাহলে আমাকে হিসেব মতো 100 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ, তাহলে এটা হবে 30 ইন্টু 100, সেমি থেকে মিটারে যাচ্ছি কিন্তু ইনভার্স আছে তো তাই গুণ হচ্ছে 300, তোর 130 ইন্টু 100, এটা গুণ হবে। তাহলে এবার ওভারঅল এটা কত আসছে, এখানে এখানে আসছে 6.6 ইন্টু 10⁻⁻34 প্লাস 8 প্লাস এখানে 4, ঠিক আছে, ইন্টু 3 3 কত 9, তাহলে এটা 6 9 54, 4 হাতে থাকছে 5, 6 9 54, 54 আর হচ্ছে 5 হচ্ছে 59, এটা চলে এলো। ইন্টু আসছে তোমার 10⁻8 আর 4 12, মানে -22 আসছে, 22 মাইনাস কত আসছে 22 আসছে, ঠিক আছে। তো এখানে আমাকে প্রশ্ন কি করেছিল, আমাকে প্রশ্ন করেছিল তোমার এটা এটা যদি ওভারঅল করি এত জুল, তাহলে এখানে আসছে 5.94 ইন্টু 10⁻⁻21 জুল, তাহলে এটার আনসার হলো 5.94 ইন্টু 10⁻⁻21 জুল, আর এটা -23 জুল আমি পেয়েছি। তাহলে আমাকে এখানে বলেছিল যে নিম্নোক্ত কোনটি সর্বাধিক শক্তির আলোক বা ফোটন কণা হবে, দেখো এখানে -19 আছে, এখানে -25 আছে, এখানে -21 আছে, আর এখানে -23 আছে, তাহলে কি কোনটা আনসার আসছে, হ্যাঁ কোনটা আনসার আসছে গো, হ্যাঁ এরটাই তো আসছে, -19টাই সবচেয়ে বেশি, তাহলে এ আনসার হবে। পরেরটা বলেছে সম্পূর্ণ আবর্তনের ফলে পঞ্চম বর্গকে উৎপন্ন তরঙ্গের সংখ্যা কটা নির্ণয় করতে বলেছে, যে একটা ইলেকট্রন যদি কমপ্লিট রোটেশন করে কোন একটা অরবিটালে সেখানে কতগুলো তরঙ্গ রেখা তৈরি হবে। তো মনে রাখবে যে কোন একটা অরবিটালে একটা ইলেকট্রনের পূর্ণ আবর্তনের জন্য
উৎপন্ন তরঙ্গ রেখার সংখ্যা ওই কক্ষপথে n এর সাথে সমান হবে। n মানে কি, n মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তার সাথে কিন্তু সমান হবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো কিভাবে সেটা সম্ভব, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি ব্যাপারটা কি হয়। দেখো আমরা ডি ব্রগলির যে সমীকরণটা পড়েছিলাম, সেখানে ডি ব্রগলি সমীকরণ থেকে যে পোরের থিওরি যাওয়া যায়, সেখানে একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে 2πr সমান n ইন্টু ল্যামডা। ফর্মুলাটা হচ্ছে 2πr ইকুয়াল টু n ল্যামডা, যেখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা। একটা কথা ভাবো যে এটা একটা মনে করো কক্ষপথ, এইটা একটা কক্ষপথ, হ্যাঁ। এবার এখানে কোনো একটা যে ইলেকট্রন যদি রোটেশন করে তরঙ্গের আকারে, তাহলে সেই জায়গায় ধরো আমি এই রকম তরঙ্গ তৈরি হবে, এইভাবে তরঙ্গ তৈরি হবে সেই জায়গায়, ধরো এইরকম ভাবে তরঙ্গটা তৈরি হচ্ছে। তো এইরকম দুটো পূর্ণ, এটা দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি, তার মানে ল্যামডা এটা। তার মানে আমি বলতে পারি যে এই কক্ষপথে যদি একটা ইলেকট্রন আবর্তন করে, তাহলে এরকম কতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন হবে বা কতগুলো পূর্ণ তরঙ্গ তৈরি হবে, সেটা ডিপে কিভাবে তৈরি, সেটা কিভাবে সংখ্যাটা বার করবো আমি, না কক্ষপথের হচ্ছে তোমার পরিধিকে, হ্যাঁ, আমরা ল্যামডা দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2πr বাই ল্যামডা, মানে 2πr দূরত্ব আমাকে কভার করতে হবে, আমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে তো কতটা দূরত্ব ট্রাভেল করবো আমি, 2πr বাই ল্যামডা। তাহলে আবার দেখো এই ফর্মুলাটা অনুযায়ী যদি আমি যাই, তাহলে 2πr ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু n, n যেখানে কক্ষপথের সংখ্যা। তাহলে আমি যদি বলি একটা ইলেকট্রন 5 নম্বর কক্ষপথে ঘুরছে, তাহলে সেখানে n এর মান কত, তুই বলবি 5, n এর মান কত বলবি তুই 5। আবার 5 যেহেতু 5 হচ্ছে আমাদের কক্ষপথের সংখ্যা, আবার 2πr বাই ল্যামডাই হচ্ছে উৎপন্ন তরঙ্গ রেখার সংখ্যা, মানে কতগুলো তরঙ্গ তৈরি হবে সেটাই হচ্ছে 2πr বাই ল্যামডা। তাহলে আনসার কি হবে, যে সম্পূর্ণ আবর্তনের ফলে পঞ্চম বর্গকে উৎপন্ন তরঙ্গের সংখ্যা কত হবে, 5। যদি চতুর্থ বর্গকক্ষ বলতো 4 হতো, 6 নম্বর বর্গকক্ষ 6, এরকম আনসারটা আসতো। এটা বুঝতে পেরেছিস? 2πr ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে কতগুলো তরঙ্গ তৈরি হবে, 2πr বাই ল্যামডা। এবার আমরা এইমাত্র দেখলাম যে যতগুলো কক্ষপথের সংখ্যা আর উৎপন্ন তরঙ্গের সংখ্যা দুটো ইকুয়াল হচ্ছে, তাহলে 2πr বাই ল্যামডা ইকুয়াল টু n, তাহলে এখানে nই হয়ে যাবে তোমার কক্ষপথের সংখ্যা, তাহলে এবং উৎপন্ন তরঙ্গের সংখ্যা, সেখানে উৎপন্ন তরঙ্গের সংখ্যা হবে 5টা, যেহেতু 5 নম্বর কক্ষপথে আবর্তন করছে। নেক্সট, হাইড্রোজেনের আয়নন এনথালপির মান এত, হিলিয়াম প্লাসের আয়নন এনথালপির মান কত। কোনো একটা মৌলের আয়নন এনথালপির যদি আমি সংজ্ঞা বলি, মানে ফর্মুলা বলি, তাহলে কোনো মৌলের আয়নন এনথালপি, আয়নাইজেশন পটেনশিয়াল ইকুয়াল টু 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা ফর্মুলা ছিল, মানে ইন্টু জেড স্কোয়ার করে দিলেই হবে। তাহলে এখানে 13.6 হাইড্রোজেনের প্রথম, এবার হিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান হচ্ছে 4, সরি হিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান হচ্ছে 2, 2 স্কোয়ার মানে 4ই বসবে, 2 স্কোয়ার মানে 4 বসবে। তাহলে এখানে 4 আর 4 24, তাহলে 52 আর 2.4 মানে 54.4 ইলেকট্রন ভোল্ট, 54.4 ইলেকট্রন ভোল্ট মানে সি আনসার, সি। বুঝতে পারছিস এটা? পরের পেজে চলে আয়। পরের পেজে কি বলছে দেখ, বলছে হাইড্রোজেনের দ্বিতীয় বোর কক্ষের ইলেকট্রনের গতিশক্তি কত হবে, মানে হাইড্রোজেনের দ্বিতীয় বোর কক্ষের একটা ইলেকট্রনের গতিশক্তির মান কত হবে। হাইড্রোজেনের দ্বিতীয় বোর কক্ষের একটি ইলেকট্রনের গতিশক্তি কত হবে, এটা প্রশ্ন করেছে। আচ্ছা, আমি যদি বলি যে আমরা ডি ব্রগলির সমীকরণে দুটো সমীকরণ আমি লিখিয়েছিলাম, একটা ছিল ল্যামডা ইকুয়াল টু, ল্যামডা দিয়ে হবে তো নাকি, ল্যামডা ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো, টু পাই আর ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, 2π ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। আচ্ছা ঠিক আছে, দেখছি।
ল্যামডা ইকুয়াল টু হচ্ছে তোর এইচ বাই এম ভি, এটা আমরা বোর্ডে ডি ব্রগলি সমীকরণে পড়েছিলাম, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। আবার আরেকটা জিনিস পড়েছিলাম, এইচ বাই এম ভি জায়গায় দেখ রুট টু এম ই লেখা ছিল, রুট টু এম ই, যেখানে ইটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ইটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার ল্যামডা ইকুয়াল টু এই মাত্র পড়লাম, ল্যামডা ইকুয়াল টু এর আগের কথায় পড়েছিলাম টু পাই আর ইকুয়াল টু পাই আর টু পাই আর ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। তার মানে এখানে আমি কি বসাতে পারি, এখানে আমাকে বলেছে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় বোর কক্ষের মধ্যে যে ইলেকট্রনটা আছে তার গতিশক্তি বার করো। তাহলে এখানে এই যে আর, এটা 2 নম্বর কক্ষপথের আমাকে ব্যাসার্ধটা বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি বোর কক্ষের ব্যাসার্ধ অর্থাৎ প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ এ নট হয়, তাহলে দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে? তাহলে দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ হবে আমার কাছে, ভালো করে বোঝার চেষ্টা করবি, দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ আমরা জানি আর এন ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আর ওয়ান। এখানে আর ওয়ান এর মান আমাকে বলেছে এ নট, আর ওয়ান এর মান আমাকে এ নট বলে দিয়েছে, তার মানে আমাকে দ্বিতীয় বোর কক্ষ বলেছে, তাহলে আমাকে আর টুর মান বসাতে হবে। আর টু সমান এন স্কোয়ার মানে 4 এলো ইন্টু হচ্ছে এ নট। তাহলে আর টুর জায়গায় আমরা কি লিখতে পারি 4 ইন্টু এ নট, কেন না যেহেতু এন এর মানটা 2 নম্বর কক্ষপথ বলেছে, তার মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি এ নট হয় তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে 4 ইন্টু এ নট। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আর এন ইকুয়াল টু আর টু ইকুয়াল টু 4 এ নট। এবার আমরা কি পড়েছি 2 পাই আর ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, 2 পাই আর তার মানে আর এর জায়গায় আমরা লিখবো 4 ইন্টু এ নট, 2 পাই আর ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। তাহলে এইটা বাই এন, এন মানে কত সেটা তারও মান 2 হবে, 2 পাই আর বাই এন ইকুয়াল টু ল্যামডা। তার মানে ল্যামডার জায়গায় আমি বসাতে পারি কত, এখানে 2 কেটে দে, তাহলে এখানে আমি বসাতে পারি ল্যামডার জায়গায় পাই ইন্টু 4 এ নট, এটা বসাতে পারি। তাহলে পাই ইন্টু 4 এ নট ইকুয়াল টু এটা হয়ে গেল। আর তোর হচ্ছে এইচ বাই হচ্ছে রুট টু এম ই, তাহলে আমি রুট টু এম ই দিকে তুলবো, তাহলে রুট টু এম ই ইকুয়াল টু এইচ বাই পাই ইন্টু 4 এ নট। এবার আমি স্কোয়ার করবো দুদিকে স্কোয়ার করলে কি হবে, এখান থেকে বেরিয়ে আসবে 2 এম ই, আর এদিকে স্কোয়ার করলে আসবে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই স্কোয়ার ইন্টু এম স্কোয়ার, 4 স্কোয়ার হবে 16 ইন্টু এ নট, 16 ইন্টু এ নট এটা আসবে, 16 ইন্টু এ নট তার স্কোয়ার আসবে না, 16 ইন্টু এ নট তার স্কোয়ার আসছে, 16 ইন্টু এ নট তার হচ্ছে স্কোয়ার। আচ্ছা এইবার দেখ এখানে দাঁড়াতো জয়েন হয় বলছে, ঠিক আছে। তো এবার দেখ এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি ইটা বার করব, তাহলে ইকুয়াল টু কি আসবে, ইকুয়াল টু আসবে এইচ স্কোয়ার বাই 2m ইন্টু পাই স্কোয়ার, 2m ইন্টু হচ্ছে পাই স্কোয়ার, 2m ইন্টু পাই স্কোয়ার ইন্টু 16 এ নট তার স্কোয়ার। তাহলে এখানে এইচ স্কোয়ার বাই 16 দুগুণে কত আসছে 32, তারপরে আসছে 32 এর পর হচ্ছে আমি লিখছি পাই স্কোয়ারটাকে লিখলাম, তারপরে এম লিখলাম, তারপর হচ্ছে এ নট তার স্কোয়ার লিখলাম। তাহলে এটাই কাইনেটিক এনার্জি ই সমান হলো এইচ স্কোয়ার বাই 32 পাই স্কোয়ার, তারপর হচ্ছে এম, তারপরে এ নট তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হবে আনসার। বোঝা গেল ব্যাপারটা না বুঝতে পারিসনি বল? কোথাও ডাউট থাকলে বলতে পারিস, কোনো জায়গায় যদি ডাউট থাকে বল, আমি আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমত ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এম ভি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এবার এই ল্যামডার জায়গায় আমাকে ব্যাসার্ধের মান আনতে হবে, তো সেটা একটা ফর্মুলা দিয়ে আছে 2 পাই আর ইকুয়াল টু এন ইনটু ল্যামডা। দেখ এই জায়গাটা একটু বলে দিই, বাকিটা তো ক্যালকুলেশন করেছি খালি। 2 পাই আর ইকুয়াল টু হচ্ছে এন ইনটু ল্যামডা, যেখানে এন হচ্ছে কক্ষপথের সংখ্যা। এবার আমরা জানি কি আমাদের এখানে দ্বিতীয় বোর কক্ষপথ বলেছে, তার মানে এই ব্যাসার্ধটা 4 গুণ হবে। প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ যদি এ নট হয়, তাহলে তোমার দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে, দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ হবে 4 এ নট। তাহলে 2 পাই, এখানে আর এর জায়গায় আমরা কি বসাবো 4 এ নট ইন্টু এন এর জায়গাতে 2 বসাবো ইন্টু ল্যামডা, এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে ল্যামডা ইকুয়াল টু এলো কি পাই ইন্টু 4 ইন্টু এ নট। এইটা এই মানটা আমি ল্যামডা জায়গায় খালি বসিয়ে দিচ্ছি, আর কিছুই করিনি।
এবার ওই পাই ইন্টু 4 নটটাকে ডান দিকে নামিয়ে দিয়েছি, ডান দিকে যে √2m ছিল উঠে বাঁ দিকে করে দিয়েছি, তাহলে √2m ইকুয়াল টু h বাই পাই ইন্টু 4a নট হলো, দুদিকে স্কোয়ার করে দিয়েছি, ব্যাস ক্যালকুলেশন করে নিচে হয়ে গেছে। একবার নিজে করে নে, দরকার হলে একবার নিজে করে নিবি, তুই বুঝে যাবে ব্যাপারটা। প্রথমত তোকে বসাতে হবে আর এর মানটাকে, আর এর জায়গায় দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধটা বসাবি, তাহলেই হয়ে যাবে। ওখান থেকে ল্যামডাটাকে ল্যামডার জায়গায় তোকে এ দিয়ে বসাতে হবে, এখানে যে ল্যামডাটা ছিল এই ল্যামডার জায়গায় তোকে এ দিয়ে বসাতে হবে, তাহলেই আনসারটা চলে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 35 টা তো ডেফিনেটলি তোরা পারবি, তোরা বল 35 টা বলছে কোনটার জন্য বোরের তত্ত্ব অ্যাপ্লিকেবল নয়, মানে কোনটার জন্য বোরের তত্ত্ব খাটে না। প্রযোজ্য, আচ্ছা প্রযোজ্য, প্রযোজ্য কোনটা প্রযোজ্য বল, কোনটার ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য? প্রযোজ্য হচ্ছে ডি হবে আনসার, ডি, হিলিয়াম প্লাস। আনসার কি হবে? হিলিয়াম প্লাস, কারণ হিলিয়াম প্লাসের মধ্যে একটাই মাত্র ইলেকট্রন আছে, সেখানে বোরের তত্ত্ব প্রযোজ্য হবে হিলিয়াম প্লাসের জন্য। ইলেকট্রন কোন শক্তি স্তরে, কোন শক্তি স্তরের জন্য হাইড্রোজেন পরমাণুর ফোটন শোষণ করলেও বর্জন করে না, সেটা হচ্ছে 1s। 1s থেকে ইলেকট্রন জাম্প করার কোনো জায়গা নেই, তাই তো? 1s থেকে ইলেকট্রন কখনোই নিম্নতর শক্তি স্তরে যেতে পারবে না, কারণ 1s থেকেই তোমাদের উপভোগ্য শুরু হচ্ছে। তাহলে 1s থেকে, ধরো আমি 2s আছে, আমি 2s থেকে 1s এ ইলেকট্রনটা শিফট হতে পারবে, 2s থেকে 1s এ নামতে পারবে, 3s থেকে 2s এ নামতে পারবে, 2p থেকে তোমার 1s এ নামতে পারবে। তাহলে সেই জায়গায় ইলেকট্রন শক্তি বর্জন করে যে ইলেকট্রন স্থানান্তরণের ব্যাপারটা, বর্জন করার যে ব্যাপারটা, বর্জন করলে সে নিম্নতর শক্তি স্তরে যাবে। তাহলে 1s থেকে ইলেকট্রন বর্জিত হবে না, তার কারণ 1s থেকে ইলেকট্রন বর্জন হলে সে নিম্নতর শক্তি স্তরে কোথায় যাবে? 1s এর তো নিম্নে কোনো শক্তি স্তর নেই, অবকক্ষ নেই। এনতম বোর কক্ষে অবস্থানকারী ইলেকট্রনের কৌণিক ভরবেগ mv/2 পাই। নেক্সট বলছে কোন জোটটি আইসোটোন, আইসোটোন মানে এদের নিউট্রন সংখ্যাটা সমান, আইসোটোন হয়ে যাচ্ছে এই দুটো আমি দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যা সমান 1h3 and 2h4। প্রথমটাতে 3 - 1 করলে 2 আসবে, 4 - 2 করলে 2 আসবে, তার মানে এরও যা নিউট্রন সংখ্যা এরও তাই নিউট্রন সংখ্যা, দুজনের নিউট্রন সংখ্যা সমান। আর আমরা জানি নিউট্রন সংখ্যা সমান হলে তারা পরস্পরে কি হয়? আইসোটোন হয়। রাদারফোর্ডের পরীক্ষায় নিক্ষেপিত কণা প্রজেক্টাইল কোনটা ছিল? আলফা কণা। আনসার ছিল আলফা কণা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ছিল। পরেরটা দেখো কি বলছে, বলছে বোর কক্ষে উপস্থিত একটি ইলেকট্রনের গতিশক্তি ও মোট শক্তির অনুপাত কত হবে? বোর কক্ষে উপস্থিত ইলেকট্রনের গতিশক্তি এবং মোট শক্তির অনুপাত কত হবে? আচ্ছা আমি তোমাকে যদি বলি যে একটা বোর কক্ষে উপস্থিত একটা ইলেকট্রনের যে গতিশক্তি, তার ফর্মুলা কি ছিল? গতিশক্তির ফর্মুলা ছিল তোমার z² বাই r ইন্টু মানে 2r, z² বাই 2r ছিল গতিশক্তির ফর্মুলা, ছিল z² বাই 2r, তাই তো? এটা গতিশক্তি। হ্যাঁ, কিভাবে আসছে তুমি যদি বলো যে কিভাবে আসছে একবার করে দিতে, সেটা আমি করে দেবো। সেটা হচ্ছে দেখো আমরা বোরের তত্ত্বে প্রথমেই পড়েছি mv²/r ইকুয়াল টু z² বাই r²। ঠিক আছে, এবার এই আর আর এই r² কাটলে এখানে একটা r পড়ে থাকছে, তাহলে mv² ইকুয়াল টু তোমার আসছে z² বাই r। এবার দুদিকে যদি তুমি হাফ দিয়ে গুণ করে দাও তাহলে এখানেও তোমার হাফ চলে আসবে, তাহলে হাফ mv² হচ্ছে কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি সমান কি হলো? z² বাই 2r, এটা চলে এলো z² বাই 2r। তাহলে আমরা পেয়ে গেলাম কাইনেটিক এনার্জির মান হচ্ছে z² বাই 2r। আর মোট শক্তি আমরা পড়েছি মনে করে দেখো -z² বাই 2r, -z² বাই 2r। যদি বলে এটা আবার কি করে আসছে, কারণ স্থিতিশক্তি সমান, কারণ স্থিতিশক্তি সমান আমরা কি পড়েছিলাম? z² বাই r, এটা মাইনাস, আর গতিশক্তি সমান পড়লাম প্লাস z² বাই হচ্ছে তোমার 2r। তাহলে ওভারঅল এটাকে যোগ করলে কত আসবে? -z² বাই 2r। তাহলে এটা আমার টোটাল এনার্জি, আর এইটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, মানে আমাকে কাইনেটিক এনার্জি আর কাইনেটিক এনার্জি না, কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জির গতিশক্তি এবং মোট শক্তির অনুপাত বার করতে বলেছে। তাহলে গতিশক্তি সমান, তাহলে আমি কি লিখবো? গতিশক্তি বাই মোট শক্তি, গতিশক্তি বাই হচ্ছে তোমার মোট শক্তি। দেখো গতিশক্তি সমান কত? গতিশক্তির এক্সপ্রেশন কি? গতিশক্তির এক্সপ্রেশন হচ্ছে তোমার z² বাই 2r। তাহলে আমি এখানে বসালাম z² বাই 2r ডিভাইড বাই মোট শক্তি হচ্ছে -z² বাই 2r।
তাহলে এটা কেটে গেলে ওভারঅল কত আসছে -1, তাহলে আনসার আসছে কি, তাহলে আনসার কি আসছে, আনসার আসছে এ। স্যার মাইনাস জেড স্কোয়ার বাই আটটা কত গেল? মাইনাস জেড স্কোয়ার বাই, আর হ্যাঁ কি হয়েছে, স্যার ওটা কত গেল? মানে স্থিতি শক্তির এক্সপ্রেশন, হ্যাঁ একটা ইলেকট্রন যখন অসীমে থাকে তখন তার এনার্জিকে জিরো ধরা হয়। এবার এটা মনে করো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে জেডটা প্রোটন থাকে, তাহলে টোটাল চার্জ হচ্ছে জেডি, একটা ইলেকট্রন এখানে বসে আছে মানে তার মাইনাস, তার চার্জ হচ্ছে -ই। নিউক্লিয়াসের সাথে সব থেকে বাইরের কক্ষ মানে অসীমে থাকা ইলেকট্রনের আকর্ষণ বলের দরুন ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে আসছে, কতটা ডিস্টেন্স ট্রাভেল করে করে আসছে, ডিআর দূরত্ব অতিক্রম করতে করতে আসছে। তাহলে সেক্ষেত্রে মোট কৃতকার্য হবে এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল অর্থাৎ জেডি স্কোয়ার বাই, এই যে দূরত্ব টোটাল যদি আর হয় তাহলে জেডি স্কোয়ার বাই আর, এই দূরত্ব মানে এই এটা হচ্ছে আকর্ষণ বল, ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে সেটা হচ্ছে জেডি স্কোয়ার বাই সরি আর স্কোয়ার। ইলেকট্রনটা আসছে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে করতে ডিআর, তাহলে আকর্ষণ বল প্রযুক্ত বল ইনটু সরণ প্রয়োগ বিন্দু সরণ, তাহলে এটাকে আমরা কার্য বলি। তাহলে যে কার্যটা আমরা করব সেটা ইলেকট্রনের স্থিতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। ইলেকট্রনটা আসছে ইলেকট্রনটা আসছে ইনফাইনাইট টু আর ডিস্টেন্সে, কোথায় আসছে, ইনফাইনাইট টু ডিস্টেন্স আর ডিস্টেন্সে আসছে। তাহলে এইটা হচ্ছে স্থিতিশক্তির এক্সপ্রেশন। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে ওইটা চলে আসবে -জেড স্কোয়ার বাই আর। যদি বলো সেটা করে দেখিয়ে দিতে আমি করে দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। জেড স্কোয়ার এগুলো হচ্ছে ধ্রুবক রাশি, এটা বাইরে চলে যাবে, জেড স্কোয়ার বাইরে গেল, এখানে ডিআর বাই আর স্কোয়ার হচ্ছে থাকবে তোমার, যেহেতু ডিআর অপারেটর এটা ইনফাইনাইট টু আর ডিস্টেন্সে আসছে। তাহলে এখানে তোমার আসছে জেড স্কোয়ার ইন্টিগ্রেশন অফ আর টু দি পাওয়ার -2 ইন্টু ডিআর, এটাও ইনফাইনাইট টু আর ডিস্টেন্সে। তাহলে এখান থেকে তোমার আসছে জেড স্কোয়ার বাই প্লাস, এখানে 2 এর মাথায় কি হবে -2 আছে তো ওটা +1 হবে, তাহলে ওটা মাইনাস আর আসছে, তার আটটা নিচে এলো, আর ওভারঅল একটা মাইনাস আসবে নিচে। তোমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা তোমরা জানো তো, ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার যদি n হয় ইন্টু ডিএক্স, এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। এবার একটা কথা ভাবো যে এই জায়গায় আমার আছে আর টু দি পাওয়ার -2 ইন্টু ডিআর, ইন্টিগ্রেশন করছি আমি, ইন্টিগ্রেশন করছি হচ্ছে তোমার আর টু দি পাওয়ার -2 ইন্টু হচ্ছে তোমার ডিআর। এর যদি আমি ইন্টিগ্রেশন করি ইনফাইনাইট টু আর ডিস্টেন্সে, আমি লিমিটটা এখন দিচ্ছি না, লিমিটটা শেষে দিয়ে দেবো, এটা হবে আর টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1। তাহলে এখান থেকে আসছে তোমার আর টু দি পাওয়ার -1 বাই -1, তার মানে এখানে আসছে -1 বাই আর, কি আসছে -1 বাই আর, এটা আসছে। তাহলে আমি এখানে ডাইরেক্টলি বসাতে পারি, জেড স্কোয়ার ইন্টু -1 বাই আর, এটা এলো। এবার লিমিট চাপাতে হবে এখানে, লিমিট ইনফাইনাইট লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে আর, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়, তো আপার লিমিটে আমরা আর এর জায়গায় আরই বসাবো, মানে এই যে আর দেখছো এই আর এর জায়গায় একবার এটা বসবে, এই আর এর জায়গায় একবার ইনফাইনাইট বসবে, তো উপরেরটা মাইনাস নিচেরটা, তার মানে কি আসছে জেড স্কোয়ার বাই আর মাইনাস হচ্ছে প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই ইনফাইনাইট। তো ইনফাইনাইটের 1 বাই ইনফাইনাইটের মান 0, মানে এই পুরো অংশটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আসছে জেড স্কোয়ার বাই আর। আপাতত তুমি এতটা যদি মনে রাখতে পারো ভালো, না মনে রাখতে পারো তাহলে এক্সপ্রেশনটা মনে রাখবে যে গতিশক্তির এক্সপ্রেশন হয় জেড স্কোয়ার বাই আর। ঠিক আছে, তো গতিশক্তির এক্সপ্রেশন হচ্ছে জেড স্কোয়ার বাই আর, তাহলে এটা আনসার আসছে 40, এরটা আনসার আসছে -1। হাইড্রোজেন পরমাণুর n-তম বোর কক্ষে একটি ইলেকট্রনের শক্তি হলো কত, n-তম বোর কক্ষ বলেছে। তাহলে দেখো আমরা যদি লিখি En ইকুয়াল টু হচ্ছে -2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ বাই n স্কোয়ার h স্কোয়ার, এখানে z আর n হচ্ছে অপারেটর, তাহলে -2 পাই স্কোয়ার তোমার m ইন্টু
অপারেটর বলতে সরি তোমার হচ্ছে জেড আর এন হচ্ছে চলরাশি, ওটা হচ্ছে ভ্যারিয়েবল, ওগুলোকে বাদ দিয়ে দাও, মানে বাদ দিতে বলতে সাইড করে লেখো এম ইন্টু দি পাওয়ার 4 ইন্টু এইচ স্কোয়ার নিচে গেল, উপরে আসছে তোমার জেড স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার, এটা চলে আসছে। তাহলে এরপর যদি আমি বলি এই মানটা কত হয়, এটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা জেড এর মান 1 বসালে কত আসবে, -13.6 বাই ইলেকট্রন ভোল্টে বাই হচ্ছে এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। আনসার কি আসছে -13.6 বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, এটা আনসার। এই 13.6টা কি করে এলো দেখো, এখানে 2 ইন্টু পাই স্কোয়ার, পাই এর জায়গায় 3.14 বসাবে, তার স্কোয়ার করবে, এম এর জায়গায় ইলেকট্রনের ভর বসাবে, ই এর জায়গায় ইলেকট্রনের চার্জ বসাবে, জেড এর জায়গায় হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 বসাবে, এইচ এর জায়গায় প্ল্যাঙ্কের ধ্রুবক 6.6 ইন্টু 10⁻³ জুল বসাবে, সেই মানটা যেটা আসবে সেটা জুলে আসবে, মানে তোমার তোমার শক্তির মানটা জুলে আসবে, তাকে 1.602 ইন্টু 10⁻19 এটা দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার ইলেকট্রন ভোল্টে চলে আসবে। ঠিক আছে, কারণ 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.602 ইন্টু 10⁻19 জুল, তাহলে সেই জন্য এটা ভাগ করার পর তোমার এই মানটা আসবে। তাহলে এটা কত আসবে 13.6 ইলেকট্রন ভোল্ট, তো -13.6 ইন্টু -13.6 বাই এন স্কয়ার ইলেকট্রন ভোল্ট, এটা আসবে। হাইড্রোজেনের পরমাণুর বন্ডলিতে এইচ বিটা এবং এইচ গামা, ঠিক আছে, রেখার তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত বার করতে বলেছে। আচ্ছা কেউ বলতে পারবে যে আমরা জানি বামার শ্রেণীর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা, এই যে চারটে বর্ণালী সিরিজ আছে, এদের কালার গুলো আমি তোমাদের পড়িয়েছি এবং এদের n1 এর মান কত, বামার শ্রেণী মানে হচ্ছে তোমার n1 এর মানটা 2। হ্যাঁ, এবার এইচ বিটার ক্ষেত্রে n2 এর মান কত হবে বলো তো, এইচ আলফার জন্য n2 এর মান n, একদমই তাই, যে এইচ বিটার জন্য n2 এর মান, হ্যাঁ হ্যাঁ, আর এইচ হচ্ছে গামাটা কত হবে, 5 হবে। তাহলে n2 এর মান এখানে 5 হবে, ব্যাস গল্প শেষ এই জায়গাতে। তাহলে আমি লিখবো 1 বাই ল্যামডা বিটা, 1 বাই ল্যামডা বিটা ইকুয়াল টু আর ইন্টু 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার, ব্যাস হয়ে গেল। আর দেখো 2 আর 4 এর এখানে স্কোয়ার, 4 আর এখানে 16, লসাগু হচ্ছে 16, তার মানে 16, এটা হচ্ছে তোমার 4 আসছে, 4 মাইনাস 1 মানে হচ্ছে তোমার 3 আসছে, 3। তাহলে এখানে তোমার ল্যামডা বিটা কত এলো, এটাকে উল্টে দাও, 16 বাই 3 আর কত এলো, 16 বাই 3 আর, এটা ল্যামডা বিটার মান মনে রাখবে। তাহলে ল্যামডা বিটার মানটা আমি বার করে নিয়েছি, ল্যামডা বিটার মান এসছে 16 বাই 3 আর, 16 বাই 3 আর, এটা এসছে ল্যামডা বিটার মান। এবার আমি ল্যামডা আলফার মানটা, এই ল্যামডা গামার মানটা বার করব, একই ফর্মুলা পেলে। গামার ক্ষেত্রে n2 এর মানটা খালি 5 হবে, n2 এর মানটা কত হবে 5, n2 এর মানটা হবে 5, তাহলে ল্যামডা গামা সমান 1 বাই 2 স্কোয়ার বাই হচ্ছে 1 বাই 5 স্কোয়ার হয়ে যাবে, তাহলে তোমার আসছে আর ইন্টু 1 বাই 4 মাইনাস 1 বাই 5 স্কোয়ার মানে 25, তাহলে 4 25 এটা তোমার 100 হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গায় আসছে 100, আর এখানে 25 মাইনাস 4 মানে কত আসছে 21। তার মানে আমি লিখতে পারি যে ল্যামডা গামা সমান আসছে 100 বাই হচ্ছে 21 আর, 100 বাই 21 আর। এবার আমাকে এই দুটোর রেশিও করতে হবে, অর্থাৎ অনুপাত, কার কার, এইচ বিটা ডিভাইডেড বাই এইচ গামা, ব্যাস তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবো। তার মানে ল্যামডা বিটা ডিভাইডেড বাই ল্যামডা গামা, ল্যামডা বিটার জায়গায় বসাবো 16 বাই 3 আর, আর এটা নিচে বসলে এটা উল্টে গুণ হবে, তবে 21 আর ডিভাইডেড বাই 100 হবে। ঠিক আছে, 3 দিয়ে এটা 3 আর কাটলো, আর আর কেটে তো এমনি যাবে, 3 7 21 মানে 7 আসছে উপরে, 4 4 16, 4 25 100, আর কাটা যাচ্ছে না, কাটাকাটি যাচ্ছে না, 4 7 28 ডিভাইডেড বাই 25, এরকম যারা আসছে, এটা তো এলো না রে অপশনে। স্যার এটাই বেরিয়েছিল। আমি কোথাও ভুল করিনি তো, দাঁড়া দেখি। চার 25 100, 25 মাইনাস এখানে 1 আসছে, না 4 25 4 আসছে 21, ঠিকই থাকবে। এই সবার এটাই এসছে, হ্যাঁ স্যার এটাই এসেছে। 28 বাই 25, এখানে তো কোনো অপশনই নেই, এটা দাঁড়াতো,
তারপর একটা করে নে, তারপরটা সোজা করে নে, শেষ করে দে এটা। তারপরে আনসার বল, ফর্মুলা বল আর আনসার বল কয়েকটা। কয়েকটা কি ফর্মুলা হবে বল একটু শুনি। বল রে। MBR equal to H by 2 pi. বলছি MBR equal to H by 2 pi. অপশন সি অ্যান্সার হবে। কেন হচ্ছে বল। ওই তো এমভিআর ইকুয়াল টু রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই। বাহ, ঠিক আছে, এটা ঠিক আছে, অসুবিধা নেই। এটা 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 ওরা ভুল উত্তর দিচ্ছে, কিন্তু উত্তরটা এটাই হবে, 28/25 হবে। হ্যাঁ, 28/25 আসবে। এটা এই অপশানে নেই, মানে অপশান গুলো ওরা ভুল দিয়েছে। 28/25 এখানে একটা করে নিবি, ই অপশান, ই অপশান করে নিবি। হ্যাঁ, নাহলে এইটাকে কেটে করে নে, টিটাকে কেটে করে নে। 28/25। আচ্ছা, দাম এটা করে দিচ্ছি। সুন্দরভাবে ডি উত্তর হয়ে গেছে। পরেরটা দেখ, পরের কোশ্চেন হচ্ছে 3p উপকক্ষে অবস্থানকারী একটা ইলেকট্রনের কক্ষকীয় কৌণিক ভরবেগের ফর্মুলা হচ্ছে তো রুট এল ইন্টু এল, তোর হচ্ছে রুট এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই। এই ছিল আমাদের ফর্মুলা। এলের জায়গায় যেহেতু এখানে পড়েছে 3p মানে পি, পি মানে তার এল এর মান হচ্ছে 1, তাহলে এখানে বসিয়ে দে 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু এইচ বাই টু পাই। তাহলে এখানে আসছে √2 ইন্টু হচ্ছে √2 ইন্টু হচ্ছে h/2 পাই, h/2 পাই। তবে √2 এর ভ্যালু কত, 1.414 ইন্টু h/2 পাই। মানে কোনটা আনসার আসছে, বি আনসার আসছে, বি। ঠিক আছে, বুঝতে পারছিস এগুলো সব? তোদের অ্যাটমিক স্ট্রাকচারে টোটাল 43খানা কোশ্চেন শেষ হয়ে গেল। এরপর আমি নেক্সট পার্ট করাবো।